পড়ছিলাম অতৃপ্ত চাহনা, কলমে তুরঙ্গনা, পর্ব সংখ্যা ৩৬। সকাল সকাল ঘুম থেকে উঠেই তৃতিকা কিচেনে গিয়ে খাবার বানাতে ব্যস্ত হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই আধির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে আসে। সকাল সকাল তৃতিকাকে রুমে না পেয়ে কিছুটা হতাশ হয়েছে। নিশ্চয়ই এদিক সেদিক গিয়ে নিজে হতেই পাকনামি করে কাজকর্ম করতে শুরু করে দিয়েছে। যথারীতি আধির এসে দেখলো তৃতিকা সত্যি সত্যি ব্রেকফাস্ট তৈরির প্রস্তুতি নিচ্ছে। শাড়ির আঁচল কোমরে পেঁচিয়ে গুজে প্রচণ্ড গাম্ভীর্যের সাথে চপিং বোর্ডে ছুরি দিয়ে সবজি কাটছে, কিন্তু ভাবভঙ্গি এমন যেন এটা দিয়ে কাজ করতে সে বেশ বিরক্ত। আধির ভারী শ্বাস ফেলে তার দিকে এগিয়ে যায়। কারো উপস্থিতি টের পেয়ে তৃতিকার সামনে মুখ তুলে তাকিয়ে বলল, আপনি উঠে গিয়েছেন? হুম, গুড মর্নিং। গুড মর্নিং। তৃতিকা মিষ্টি হেসে পুনরায় নিজের কাছে মনোযোগ দেয়। অন্যদিকে আধির নির্বিকারে তৃতিকার পেছনে এসে দাঁড়ায়। তিতিকা তার কাছে মগ্ন থাকা অবস্থাতেই নিজের উদরের শক্তপোক্ত হাতের অস্তিত্ব টের পায়। নিমিষে এসে চমকে ওঠে। হাত দুটো থেমে যায়। তার পিঠের সাথে আধিরের শক্তপোক্ত বক্ষদেশ ঠেকে রয়েছে। তিতিকা মুখ ফিরিয়ে আর চোখে আধিরকে দেখে। আধিরের ভাবভঙ্গি একদমই স্বাভাবিক। এসব কি? কি? প্রশ্নের উত্তরে উল্টো প্রশ্ন। তিতিকায় ঠোঁটে ঠোঁট চেপে চুপচাপ থাকে। পরক্ষণে পেট হতে আধিরের হাত সরানোর চেষ্টা করতে আধির উল্টো তার শাড়ির ভাঁজগুলি আরো শক্তভাবে কোমর পেঁচিয়ে নিজের সাথে আঁকড়ে ধরে। তিতিকা অজান্তেই আকস্মাৎ কেঁপে ওঠে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে যায়। তিতিকা দাঁতে দাঁত চেপে তীব্র অস্বস্তিতে আওড়ায়, এবার একটু বেশিই হচ্ছে না? হোক না বেশি, তুমি তোমার কাজ করো, আমি কি নিষেধ করেছি? ইয়াশ ঘুম থেকে উঠেছে? না, এখনো ওঠেনি। তিতিকা আর কিছু বলার মতো খুঁজে পায় না। অন্যদিকে আধির পুনরায় নিজে হতেই তার উদ্দেশ্য বলল, তুমি গিয়ে চুপচাপ বসো, ব্রেকফাস্ট আমি বানিয়ে নিচ্ছি। কেন? আমার রান্না ভালো লাগে না? বিষয়টা তা নয়, এসব দিয়ে তোমার সবজি কাটতে অসুবিধা হচ্ছে। তিতিকা মাথা নুয়ে সবজিগুলির দিকে তাকায়। এসব ছুরি বোর্ডে কাটাকাটি করার অভ্যাস তার নেই, তবে এতটাও অসুবিধা হচ্ছে না যেভাবে আধির বলছে। এরই মধ্যে আধির পেছন হতে তার হাত দুটো বাড়িয়ে তিতিকার হাতে হাত মিলিয়ে সবজি কাটতে লাগলো। তিতিকার আর বুঝতে বাকি নেই এই লোক এইসব কাজেও বাহানা খুঁজতে এসেছে। যথাক্রমে সে বেশ কড়া স্বরেই বলে উঠল, আপনি এখান থেকে চলে যান, তাহলেই হবে। আধির খানিকটা ভাবনা চিন্তা করে নির্বিকার স্বরে বলল, চুমো দেবে? প্রমিস করছি একটা চুমোতে আধা ঘন্টার জন্য তোমার থেকে দূরে সরে থাকবো। নিমিষেই তিতিকা বিষম খেয়ে ওঠে। এত স্বাভাবিক ভঙ্গিতে এসব কথা কেউ কিভাবে বলে? তিতিকা কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে নিজেকে তটস্থ করে। ওভাবেই সবজি কাটার চেষ্টা করে, কিন্তু আধির যেন পরিকল্পনা নিয়ে এসেছে, তাকে বেশি বেশি বিরক্ত করবে। যথারীতি পুনরায় দুহাতে তৃতিকার কোমর পেঁচিয়ে তার খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালটা পেছন হতে তৃতিকার ঘাড় গলায় আচমকা ঘষে দেয়। নিমেষে তৃতিকার চমকে সংকীর্ণতায় কুঁকড়ে যায়। চোখ মুখ খিচে ছুরিটা শক্ত হাতে চেপে ধরে এবং হাত তার আপনা আপনি আধিরকে আক্রমণ করার জন্য উঠে যায়। মেরে ফেলবো একদম। আধির তাতে নির্বিকার রইলেও আচমকা ইয়াসের কণ্ঠস্বরে দুজনেই চমকে উঠে দূরে সরে যায়। তোমরা কি চাকু দিয়ে মারামারি করছো? ঘুম ঘুম চোখে হেলে ধুলে দাঁড়িয়ে থাকে ইয়াসের এহেন কথা শুনে তৃতিকা বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, মারামারি নয়, আমরা তো বড় হয়েছি, মারামারি করব কেন? আমরা সবজি কাটছিলাম। তৃতিকা এই বলেই আধিরের দিকে আর চোখে বড় বড় করে তাকায়। আধির তাতে নিম্নতম ভ্রুক্ষেপ না করেই পুনরায় তৃতিকার কাছে ঘেঁষে দাঁড়ায় এবং নির্বিকারে স্বাভাবিক স্বরে বলল, বাড়ি, ঘুম ভালো হয়েছে? ইয়াস কোনো জবাব দেয় না। আধিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হালকা মাথা ঝাঁকিয়ে বলে, হুঁ। এই বলেই সে নিজের মতো চুপচাপ গিয়ে সোফায় বসে পড়ে। এদিকে তার ভাবভঙ্গিতে আধির সহ তৃতিকাও কপালখানি কুঁচকে যায়। ইয়াসকে হঠাৎ এত মনমরা কেন দেখাচ্ছে? তারা দুজন একে অন্যের দিকে চাওয়াচাওয়ি করে। আধির এবার ইয়াসের দিকে এগিয়ে যায় এবং তার পাশ ঘেঁষে বসে। উৎসুক কণ্ঠে ওরায়, তোমার কি মন খারাপ? মাম্মামকে মিস করছো? ইয়াস নিষ্ফল চাহনিতে তার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, না, তবে কিছুই না, আমার অনেক ঘুম পাচ্ছে। তার এহেন কথায় আধির নিঃশব্দে হেসে বলল, তাহলে এই ব্যাপার, তবে এত দ্রুত ঘুম থেকে কেন উঠেছ? মিসেস রসগোল্লা আমার টিচার, আর সে আমাকে বলেছিল সকাল সকাল ঘুম থেকে ভালো বাচ্চার ওঠে, তাই আমিও উঠেছি। ইয়াসের কথাবার্তার ভঙ্গি আধিরের কাছে কিছুটা অদ্ভুত লাগলো, যেন মনে হচ্ছে ইচ্ছে করেই জোরপূর্বক সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। কিন্তু এর যথাযথ কারণ খুঁজে না পেয়ে আধির বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। আর যেহেতু উঠেই পড়েছো, তবে ফ্রেশ হয়ে আসো, মিসেস তেতকা আজ রান্না করছে, আশা করি তার রান্না তোমার ভালো লাগবে। ইয়াস তৃতিকার দিকে এক পলক তাকিয়ে পরক্ষণে মৃদু হেসে রুমের দিকে চলে যায়। অন্যদিকে তৃতিকাও বুঝতে পারে কিছু একটা ঘাপলা তো হয়েছে। হয়তো গতকাল আবরারকে দেখেই তার এমন পরিবর্তন।
নয়তো ইয়াসের মতো ছেলে এত চুপচাপ থাকার কথা নয়। তিনজনে মিলে খেতে বসেছে। কৃতিকা ইয়াসকে খাইয়ে দিচ্ছে, সাথে নিজেও খাচ্ছে। অন্যদিকে আধির আর চোখে দুজনকে নির্বিকারে তাকিয়ে দেখছে। খাওয়া দাওয়ার মাঝ পর্যায়ে আধির দুজনের উদ্দেশ্যে বেশ গম্ভীর্যের সহিত আওড়ায়, তোমাদের হাবভাব দেখে তো মনে হচ্ছে না আজ আর দুজনে স্কুল ভার্সিটিতে যাবে। এহেন কথায় দুজনে আধিরের দিকে মুখ তুলে তাকায়। ইয়াস কিছু না বললেও তিথিকা খানিক ইতস্তত ভঙ্গিতে বলল, আজ তো ইয়াস আছে, আগামীকাল থেকে যাব। আধির দুজনকে আবারও এক পলক দেখে নিয়ে বলল, দুজনে ভালোই ফাঁকিবাজ হয়ে গিয়েছো। যাই হোক, আজ কিন্তু অফিসে যেতে হবে। কিন্তু ইয়াস, ও কি তবে বাড়িতে? না, বাড়িতে না হয় পড়ে যাবে, আর অফিসে আজ আমাদের সাথেই যাক। আধিরের এহেন কথাতে তিথিকা বেশ খুশি হলেও ইয়াসের মাঝে তেমন প্রতিক্রিয়া নেই। এবারেও দুজনে তার নিস্তব্ধতার কারণটা ঠিক বুঝে উঠতে পারল না। তিনজনে একসাথে গাড়ি করে অফিসে এসেছে। তবে আধির আগে আগেই ভেতরে চলে গেল, কৃতিকা আর ইয়াস ধীরে সুস্থে এগিয়ে যায়। দুজনে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সোজা আধিরের কেবিনে চলে যায়। আজ দুপুরের শিফটের আগেই তারা চলে এসেছে। তবে কৃতিকার কিছুটা অস্বস্তি হচ্ছে শাড়ি পরে আসায়। নিজেকে কেমন যেন অদ্ভুত লাগছে, অথচ বাস্তবে এহেন সাদা ও হালকা আকাশি রঙের শাড়িতে তাকে বেশ মানিয়েছে। তবুও নিজেকে সামলে নিয়ে ইয়াসকে সাথে নিয়ে আধিরের কেবিনে প্রবেশ করে। আধির রফিক সাহেবকে ডেকে ইয়াসকে নিয়ে আশেপাশে ঘুরিয়ে আনতে বলে। রফিক ইয়াসকে নিয়ে কেবিন হতে বেরিয়ে যেতেই কৃতিকাও বেরিয়ে আসার জন্য পা বাড়ায়। কিন্তু আচমকা আধির তাকে ডেকে বলে, তৃতি, এদিকে আসো। কৃতিকা ভাবলো আধির হয়তো নতুন কোনো কাজে বুঝিয়ে দেবে, কিন্তু না, সে এমন কিছু না করে পুনরায় তাকে অস্বস্তিতে ফেলে দেয়। কৃতিকা আধিরের কাছে এগিয়ে যেতেই গম্ভীর্যের সহিত বসে থাকা আধির আচমকা তার হাত টেনে নিয়ে নিজের উড়োতে বসিয়ে দেয়। কৃতিকা চমকে পড়ে যেতে নিয়েও আধিরকে দুহাতে শক্ত করে চেপে ধরে সামলায়। পরক্ষণে আধিরের দিকে বিস্ময়ের চাহনিতে তাকিয়ে বলে, এসব কি শুরু করেছেন? অফিস এটা। আধির এক হাতে শক্ত করে কৃতিকার কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় এবং অন্য হাতে টেবিলের ওপরে রাখা ফাইল নির্বিকারে চেক করতে করতে ওরায়, চুপচাপ বসে থাকো। এটা বাড়ি নাকি অফিস তা নিয়ে তোমার ভাবতে হবে না। ভাবতে হবে না মানে? আমি এভাবে কি করে? আবার পাগলামি করছেন আপনি? তুমি পাকনামি করো না, তাহলেই হবে। কৃতিকা অস্বস্তি নিয়ে আশেপাশে তাকাচ্ছে। এই রুম হতে বাইরের সব কিছু কিংবা সবাইকে দেখা গেল, বাহিরের কেউ তো আর দেখতে পায় না। কিন্তু গ্লাসের বাইরে থাকা লোকজনদের দেখে কৃতিকার গলা শুকিয়ে আসছে। যতই হোক, কেউ এসে এ অবস্থায় দেখে ফেললে কেমন বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে হবে। এর মধ্যে আধির ফাইলটা পাশে সরিয়ে রেখে কৃতিকার দিকে তাকায়। দুজনের ক্ষীণ দূরত্বে কৃতিকা ঘাবড়ে রইল। আধির নিষ্পেহে তার দিকে তাকিয়ে রয়। কৃতিকের রেশমের ন্যায় একগোছা চুল তার বুকের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আধির বিশেষ কিছু বলার জন্য উদ্বিগ্ন, তবে সে কিছু বলার পূর্বে আচমকা দরজায় খটখট শব্দ হয়। স্যার, আসবো? দরজা খোলা ছিল বিধায় যারা এই বলতে না বলতেই আচমকা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তবে কয়েক পা এগিয়ে যেতেই আচমকা সে থমকে যায়, চোখ বড় বড় করে। কিছুক্ষণ আধির আর কৃতিকার দিকে তাকিয়ে থাকে। কৃতিকা এই মুহূর্তে যারাকে দেখে সম্পূর্ণ হতভম্ব। অন্যদিকে আধির কিছুটা বিরক্ত হয়ে কিছু বলবে তার পূর্বে যারা নিজেকে তটস্থ করে বলে উঠল, সরি স্যার, আপনাদের ডিস্টার্ব করার জন্য আই এম রিয়েলি সো সরি। আমি তো ফাইলগুলো, আচ্ছা আমি পরে আসছি। এই বলেই সে দ্রুত রুম হতে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এদিকে কৃতিকার চোখ মুখ তীব্র অস্বস্তিতে খিচে আধিরের দিকে তাকিয়ে বলে, কি করলেন এটা? এই বলে সে আধিরের কোল হতে উঠে বসতে নিলে আচমকা চুলে টান লাগে। আধিরের শার্টের বোতামে চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে লেগে রয়েছে। কৃতিকা তা ছাড়িয়ে নেওয়ার জন্য তড়িঘড়ি শুরু করে। আধির এতে খানিক বিরক্ত হয়। কৃতিকার হাত চেপে ধরে এবং নিজেই চুল ছাড়িয়ে দিতে দিতে বলে, তুমি এত কেন রিয়েক্ট করছো? আমি বুঝতে পারছি না। তুমি বউ আমার, এমন তো নয় যে আমি তোমার সাথে পরকীয়া করছি। পাগলের মতো কথা বলবেন না। ওরা কি জানে নাকি যে আমি আপনার বউ? তাহলে ভেবে দেখুন তো, এসব দেখে কি ভাববে? কিছুই না। আর কিছু ভাবলেও তাতে আমার কিছু যায় আসে না। বাদবাকি জানানোর বিষয় না হয় আমি জানিয়ে দেব। আশা করি তোমার আর কোনো সমস্যা নেই। কৃতিকা হতাশ হয়ে চুপ করে যায়। এই লোক সবকিছু তো এত কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারে? যারা ঠোঁটের কোনায় তীর্যক হাসি চিকচিক করছে, যেন সে কোনো যুদ্ধ জয় করার মন্ত্র পেয়ে গিয়েছে। তার সন্দেহ যে ভুল ছিল না, এটা এবার প্রমাণিত। এখন শুধু এসব নিয়ে অফিসের সবার সাথে জোরালোভাবে আলাপ আলোচনা করতে হবে। আপাতত সে বাদবাকিদের অপেক্ষায় রয়েছে। আজ সকাল সকাল অফিসে না এলে কত বড় সিনটা মিস হয়ে যেত। যারা রেহেন মন খুশি ভাবনার মাঝেই আচমকা তার সামনে ইয়াস পড়ে। এখানে ইয়াসকে দেখে সে বেশ অবাক হয়। এই ছেলে এখানে কি করছে? একে পড়ানো ছেড়েই তো সে এই অফিসে জব শুরু করেছিল। এদিকে ইয়াস আপাতত চুপ হয়ে কৃতিকার কাছে এগিয়ে যাচ্ছে। অন্য কোনো সময় হলে তার আধির মামুর অফিসে আসতে পেরে সে অনেক বেশি খুশি হতো, কিন্তু বর্তমানে সে একটুও খুশি নয়।
তার মতো সারাক্ষণ কথা বলতে থাকা ছেলেটাও ঘন্টার পর ঘন্টা চুপচাপ রয়ে যাচ্ছে। ইয়াস না তুমি এখানে কি করছো? আচমকা চোখের সামনে যারাকে দেখে ইয়াসের কপাল খানিকটা কুঁচকে যায়। এনার কাছে তো আগে পড়েছে সে, ইনি তার সেই মিস যাকে সে একটুও পছন্দ করতো না। তবু ইয়াস স্বাভাবিক থেকে বলল, আপনি মিস যারা, তাই না? কিন্তু তুমি এখানে কার সাথে এসেছো? যারার সাথে কথা বলতে ইয়াসের ভালো লাগছে না, আবার যারা এত কৌতূহলী চাহনিতে সে কিছুটা অবাক হয়। তবুও স্বাভাবিক স্বরে বলল, মামুর সাথে এসেছি। মামু? তোমার মামু আবার কে? এখানে তো কোনো এমপ্লয়ি রিলেটিভদের আসার পারমিশন নেই। আমি তো এত কিছু জানি না, এটা মামুর অফিস, তাই মামুই আমাকে নিয়ে এসেছে। এই বলে ইয়াস চলে যেতে নেয়। তবে যারা পুনরায় তাকে থামায়। সে এখনো বুঝতে পারেনি ইয়াস আদতে কার কথা বলেছে। তোমার মামুর নাম কি? আধির রায়ান চৌধুরী। ওই যে ওটা মামুর রুম, সে এখানকার বস। নিমিষেই যেন যারা আকাশ হতে পড়ল। মানে কি এই ভম্বলটার মামাই তাদের এয়ার স্যার? সিরিয়াসলি? বাচ্চাদের সম্পর্কে এমন চিন্তা ভাবনা রাখা যারার জন্য নতুন কিছু নয়। স্বভাবগত কারণে এসব তার ব্যক্তিত্বের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। তবে এবার তাকে আরও বেশি চমকে দেওয়ার জন্য আচমকা তৃতিকা ইয়াসকে খুঁজতে খুঁজতে তাদের দিকে এগিয়ে আসে এবং ইয়াসকে পেয়ে গেলে তার পাশে যারাকে দেখে সে বেশ খুশিই হয় না, উল্টো কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়ে ইয়াসকে ডেকে নিয়ে চলে যেতে নেয়। ইয়াস, চলো, তোমার মামা তোমাকে ডেকেছে। যারা দুজনকে বাধা না দিলেও আচমকা তার একটা বিষয় মনে পড়ল। এই ইয়াসের টিউশনিটা ছেড়ে দিয়ে সেই তো তৃতিকাকে টিউশনিটা দিয়েছিল। সিরিয়াসলি? সে এই মেয়ের এত বড় উপকার করেছে, তাও নিজের সর্বনাশ করে। যারা দুজনের যাওয়ার পথে আচমকে এগিয়ে গিয়ে তাদের থামায় এবং তৃতিকার উদ্দেশ্য হলো, তৃতিকা, তোমার সাথে কি কিছু কথা বলতে পারি? তৃতিকা কিছু না বললেও যারা তাকে এক নজরে পরখ করে নেয় এবং পরক্ষণেই কিছুটা সংকোচের সাথে হারায়, একটু পার্সোনাল আর কি, সময় হবে। তৃতিকা বুঝতে পারছে না কি করবে। নিশ্চিত উল্টাপাল্টা কিছু বলার জন্যই তাকে থামিয়েছে। তৃতিকা নিজেকে স্বাভাবিক রেখে বলল, বলুন। যারা এবার ইয়াস ও তৃতিকাকে দেখে নিয়ে তীর্যক হেসে বলল, কংগ্রেচুলেশন, আই থিঙ্ক তুমি সফল হয়েছ। নিমেষে তৃতিকার কপাল কিছুটা চমকে যায়। নিশ্চিত এই মেয়ে অন্য কিছু বলার জন্য নিষ্পিস করছে, তাই তার এত ভনিতা। কিন্তু তৃতিকা তার কোনো কিছু শুনতে রাজি নয়। ধন্যবাদ, আমরা তবে আসছি। এই বলে দুজনে যাওয়ার জন্য পা বাড়ায়। একই সাথে যারা তাদের থামানোর জন্য উদ্বেগ প্রকাশ করে। কিন্তু এরই মধ্যে পাশ হতে আধির এসে আচমকা ইয়াস আর তৃতিকার উদ্দেশ্য বলে, ইয়াস, তোমার মাম্মাম ফোন করেছিল, বাড়িতে যেতে হবে। তুমি কি এখন যাবে নাকি? ইয়াস আধিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিষ্পিহে ওড়ায়, বাবা দাদিমা চলে গিয়েছে। নিমেষে আধির আর তৃতিকা দুজনেই স্তব্ধ হয়ে যায়। তবে আধির পরক্ষণে স্বাভাবিক স্বরে বলে, না, তোমার বাবা চলে গিয়েছে, কিন্তু তোমার দাদিমা এখন আছেন। তুমি কি যাবে? ইয়াস আলতোভাবে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে আধির আর কথা না বাড়িয়ে আচমকা ইয়াসকে কোলে তুলে নেয় এবং আকস্মাৎ তৃতিকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল, তৃতি, তুমিও চলো, ফবি তোমাকেও যেতে বলেছে। এই বলে সে নির্বিকার ভঙ্গিতে লিফটের দিকে এগিয়ে যেতে পা বাড়ায়। কিন্তু আশেপাশের কয়েকজন সহ যারাও বেশ অবাক সাহনিতে তাদের দিকে তাকিয়ে থাকে। এতদিন গোপনে এসব করতো, আর এখন সবার সামনেই। যারা বিস্ময়ে কিছু বলতে চেয়েও যেন আর বলতে পারল না। তৃতিকা স্তব্ধ হয়ে শুধু আধিরের পায়ের সাথে পা মেলাচ্ছে। এর মধ্যে আবার আধির নিজেই আকস্মাৎ থেমে যায় এবং পাশে ফিরে জারার দিকে তাকিয়ে বলে, মিস জারা, আপনি যা দেখেছেন তার টেনে হিস্ট্রি বড় করার কোনো প্রয়োজন নেই। উই আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, সো দ্যাটস নর্মাল। আই হোপ এবার আপনি নিজের কাজগুলো যথাযথভাবে মনোযোগ দিয়ে করতে পারবেন, নয়তো আপনাকে কাজের চেয়ে বেশি আননেসেসারি গসিপ করতেই বেশি দেখা যায়। আধির সম্পূর্ণ হাসি মুখে এহেন কথা বলে শেষ করলেও যারার বিস্ময় যেন এখনও কাটেনি। সব ছাড়িয়ে মাথায় শুধু এটাই ঘুরছে, এই মুহূর্তে আধির এটা কি বলল? তারা হাজব্যান্ড ওয়াইফ। যারা ফ্যালফ্যাল করে তৃতিকার নুইয়ে থাকা মুখটার দিকে তাকিয়ে রইল। এর মধ্যে তাদের কথাবার্তা আশেপাশের কয়েকজন শুনেও ফেলেছে। যথারীতি আধির কি যেন ভেবে এবার সবার উদ্দেশ্যে জোর গলায় বলল, অ্যাটেনশন এভরিওয়ান, আই উড লাইক টু শেয়ার এ পার্সোনাল অ্যানাউন্সমেন্ট উইথ অল অফ ইউ। আপনারা যাকে মিস তৃতিকা তালুকদার হিসেবে চেনেন, তার আরও একটি বিশেষ পরিচয় হলো, তিনি আমার স্ত্রী মিসেস তৃতিকা রায়ান চৌধুরী। কিন্তু আমাদের বিয়েটা পারিবারিকভাবে খুব ছোট পরিসরে হয়েছে বিধায় সকলকে এই বিষয়টা জানানো সম্ভব হয়নি। বাট অ্যাজ ইউর বস, এ স্মল বাট স্পেশাল সেলিব্রেশন উইল বি অ্যারেঞ্জ সুন ফর এভরিওয়ান টু সেলিব্রেট টুগেদার।